নির্লজ্জ ভালোবাসা পর্ব 11 থেকে 15। লেখিকা প্রিয়সিনী। রৌদ্র গভীর মনোযোগ নিয়ে ভাবছে তুরার কিছু কথাগুলো রৌদ্রের মাথায় ঘুরে বেড়াচ্ছে। তুরা তখন এক ধমকের মতো বলেছে, যদি আমাকে আপনার সত্যিই ভালো লাগে তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আমার প্রতি আপনার ভালো লাগা আছে। আপনার ভালোবাসা যদি সত্যিকার হয় তবে জোর করে ভালোবাসা যায় না। ভালোবাসা অর্জন করতে হয় নিজের চরিত্র বদলে, সম্মান করে নিজেকেই নিজের করে নিতে হয়। আপনি হয়তো বিয়ে করে আমার শরীর পেতে পারবেন, কিন্তু মন পাবেন না। আপনার ভালোবাসা যদি প্রকৃত হয় তাহলে আপনি আমার শরীর নয়, প্রথমে আমার মনকে পাওয়ার চেষ্টা করবেন। আমি আপনাকে 1 মাস সময় দেব। এই 1 মাসে আপনাকে বদলাতে হবে। যেসব মেয়েদের সঙ্গে আপনি দিনরাত কাটিয়েছেন তাদের কাছ থেকে ক্ষমা চাইতে হবে এবং নিজের নামাজে ও মোনাজাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে মাফ চাইতে হবে। আমার শর্তগুলো যদি আপনি 1 মাসের মধ্যে পূরণ করতে পারেন তবেই আমি আপনাকে 3 কবুল বলে বিয়ে করব। রৌদ্র অনেকক্ষণ ভেবে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তুরার কণ্ঠ সেই মুহূর্তেই আবার গর্জে উঠল তীক্ষ্ণ, দৃঢ়, অথচ ভেতরে কাঁপন জাগানো এক সুরে। সে বলল, কি হলো, আপনি কি রাজি? এই ছাড়া যদি আপনি আমাকে বিয়ে করতে চান তাহলে করতে পারেন। তবে আমি আপনাকে আগে থেকেই বলে রাখছি, এই জীবন থাকতে আমি কখনো আপনাকে স্ত্রী হিসেবে সম্মান দেব না। অর্থাৎ আপনি আমার জীবনে থাকবেন, কিন্তু আমার মনে কোনো জায়গা পাবেন না। কারণ একজন নারী কখনোই চায় না তার স্বামী হোক আপনার মতো একজন মানুষ। যদিও কেউ চায়, সেটা তাদের মন মানসিকতা, কিন্তু আমি আলাদা। আমি আপনাকে আমার স্বামী হিসেবে চাই না, রৌদ্র খান। তুরার কথা শুনে রৌদ্রের মুখে কোনো কথা ফুটল না। চোখ দুটো হঠাৎই স্থির হয়ে গেল, তারপর ঠোঁটের কোণে হালকা এক টান রাগ আর অভিমান মিশে এক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল তুরার দিকে। মুহূর্তেই সে তার গার্ডদের দিকে তাকিয়ে নিঃশব্দে এক ইশারা করল। গার্ডরা বসের চোখের ভাষা বুঝতে সময় নিল না, দ্রুত কাজীকে নিয়ে জায়গা ছাড়ল। তারপর রৌদ্র নিজেই গভীর শ্বাস নিয়ে বড় বড় পা ফেলে বাইরে চলে গেল। রৌদ্র চলে যেতেই তুরা চারপাশে একবার তাকালো, তারপর হঠাৎই নিজের আনন্দ চেপে রাখতে পারল না। মুখে ফুটে উঠল দুষ্টু এক হাসি, চোখে চকচক করল বিজয়ের ঝিলিক। মুহূর্তেই সে 2 হাত উঁচু করে নাচতে শুরু করল, নিজের মনেই বলল, ডিঙ্কা চিকা, তোরা তুই শেষ পর্যন্ত পেরেছিস। তার গলায় খুশির সুর, মুখে একরাশ দুষ্টু তৃপ্তি। তারপর সামান্য থেমে হাসতে হাসতে বলল, এখন আমি এই 1 মাসের মধ্যে যেভাবেই হোক পালাবো। আমি তো জাস্ট রৌদ্র ভাইয়াকে ভালো হতে বললাম, তাই বলে কি আমি তার জীবনে থাকবো? কখনো না। আমার যে করেই হোক এখান থেকে পালাতে হবে। তুরা কথাগুলো বলতে বলতে নিজের চুল ঠিক করলো, আয়নার দিকে গিয়ে তাকিয়ে চোখ টিপ দিল, যেন নিজের বুদ্ধির প্রশংসা করছে নিজেই। তুরা, তুই তো জিনিয়াস রে। পুরো হাসপাতাল যেন এক তাণ্ডবক্ষেত্র হয়ে উঠেছে। ওয়ার্ডের ভেতর রোগীর আর্তনাদ, নার্সদের দৌড়ঝাঁপ সবকিছু ঢেকে দিচ্ছে এক মানুষের পাগল হয়ে যাওয়া চিৎকার। শিহাব চোখ লাল হয়ে উঠেছে, মাথার চুল এলোমেলো, হাতে ব্যান্ডেজ জড়ানো রক্তাক্ত দাগ, তবুও সে থামছে না। ডাক্তাররা চেষ্টা করছে তাকে শান্ত করতে, কিন্তু কোনো কিছুর তোয়াক্কা করছে না সে। পাগলের মতো ধাক্কা মারছে, চিৎকার করে কাঁদছে, ভেঙে ফেলছে সামনে থাকা জিনিসপত্র। চারপাশের সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে, যেন কেউ আগুনের সামনে পড়েছে। শিহাব বুক ফেটে যাওয়া গলায় গর্জে উঠল, চোখে আগুন নিয়ে বলল, আমি রৌদ্রকে ছাড়ব না। ওকে আমি মেরে ফেলব। আমার কাছ থেকে আমার তুরাকে কেড়ে নিচ্ছে। আজ আমি শুধুমাত্র তার জন্য তুরাকে পাচ্ছি না। শিহাব দেয়ালে খুশি মারল, ব্যথায় মুখ কুঁচকে গেল, কিন্তু থামল না। কণ্ঠ আরো ভারী হয়ে উঠল, তুরা আমার হাত ধরতে চায়, কিন্তু এই রৌদ্রের বাচ্চা আমাদের জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি ছাড়ব না রৌদ্রকে, আমি ছাড়ব না। তার চোখে জল আর রক্ত একসাথে গড়িয়ে পড়ছে, মুখে ব্যথা, কিন্তু হৃদয়ে শুধু একটাই আগুন, প্রেম, ক্ষোভ আর প্রতিশোধ। শিহাবে কেবিনের বাইরে শিহাবের বাবা মা মাথা ধরে বসে আছে, চোখে অজস্র উদ্বেগ আর কষ্ট। তাদের ছেলেটা আজ এমন বেদনাদায়ক অবস্থায় পড়ে আছে দেখে তারা কোনোভাবেই মেনে নিচ্ছেন না। বারবার নিজেরা একে অপরকে চেপে ধরে ফিসফিস করে বলছে, আমাদের একটা মায়ের ছেলে যদি কিছু হয়ে যায় তাহলে তারা বাঁচতে পারবে না।
শিহাবের বাবা গোজামিল করেই বহু গুন্ডা লাগিয়েছে। খোঁজ করে রৌদ্রকে এনে দেবার জন্য টাকা দিয়ে লোক জোগাড় করেছেন, আর পুলিশে অভিযোগও করেছে। রাজশাহীর প্রতিটি কোণা তন্ন করে খোঁজ চলছে, রাস্তাঘাট, অট্টালিকা, পরিচিত কারো বাড়ি সব দিয়েই ছেকে দেখা হচ্ছে। তবু কোনো সন্ধান মিলছে না। লোকজন বলছে রৌদ্র যে তুরাকে কোথায় রেখেছে, মনে হচ্ছে পৃথিবীতে কেবল রৌদ্র ছাড়া আর কেউ জানে না। এমন অনিশ্চয়তার মধ্যে শিহাবের বাবা মার বুক কেঁপে উঠে, চোখে অনুতপ্ত এক আশঙ্কা, কখনো শান্তি নেই তাদের মনে। শিহাব কক্ষের ভেতরে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। কেবিনের বেঞ্চ, টেবিল, ইনফিউশন স্ট্যান্ড যত কিছু হাতে পাচ্ছে সব ভাঙিয়ে ফেলছে। ওষুধের বোতল লড়িয়ে পড়ছে, পত্রিকা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। নিজের চুল আঁকড়ে ধরে বারবার নিজের কানে ধাক্কার মতো বলে উঠছে, ছাড়ব না, আমি রৌদ্রকে ছাড়ব না, আমি ওর শেষ দেখে নিব। রৌদ্র গাড়ির কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে চিন্তার ছাপ। তখন বাড়ি থেকে সুজা এসে নদীর পাড়ে নেমেছে। রাস্তায় গাড়ি থামিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রৌদ্রের পাশে একজন গার্ডও দাঁড়িয়ে আছে। রৌদ্রকে উদ্বিগ্ন দেখে গার্ড এগিয়ে এসে বিনয়পূর্ণ কণ্ঠে বলল, বসো, যদি কিছু মনে না করেন, আমি একটু কথা বলবো। ম্যাম যা বললেন, আসলে খারাপ কিছু বলেননি। ম্যামের কথাগুলো যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, তাহলে আপনারও ভালো হবে, আপনি ম্যামকেও পেয়ে যাবেন। পৃথিবীর সব নারী এক নয়, কারো স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে একজন ভালো স্বামী পেতে। ম্যামেরও তেমনই একটা আশা আছে। তাই ম্যাম চাইছেন আপনি সব ছেড়ে দিয়ে ম্যামের মনের মতো হওয়ার চেষ্টা করুন। আর এত কথা বলার জন্য আমি দুঃখিত, ভালো মনে হলো তাই আপনাকে বলতে হলো। রৌদ্র গার্ডের কথাগুলো শুনে গভীরভাবে নিঃশ্বাস ফেলল। বুকের ভেতরটা যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠল। কেন জানি না, আজ নিজের কাছেই নিজেকে ভীষণ ছোট আর নোংরা মনে হচ্ছে তার। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে একের পর এক মুখ, যত নারীর সঙ্গে সময় কাটিয়েছে, যাদের অনুভূতি নিয়ে খেলেছে, তাদের প্রতিটা চাহনি আজ যেন তাকে বিচার করছে। মনে হলো জীবনের সব ভুলের হিসাব একসাথে বুঝে নিতে হচ্ছে তাকে এই মুহূর্তে। যদি সে সাধারণ একজন মানুষ হতো, যদি তার অতীতটা এত নোংরা না হতো, তাহলে হয়তো তুরা তাকে একটুখানি হলেও মেনে নিত। কিন্তু এখন সবকিছুই যেন দেরি হয়ে গেছে। রৌদ্র আরেকবার দীর্ঘশ্বাস ফেলল, চোখ তুলে আকাশের দিকে তাকালো, যেন নিজের ভেতরের পাপগুলোকে ঢেকে ফেলতে চায় নীরব নীল আকাশের তলায়। রাত সকাল 10টা। ছুঁই ছুঁই বাতাসে তুরা রুমের বেকনিতে বসে মনের সুখে আচার খাচ্ছে। ভবনের সামনে অনেক গার্ড পাহারা দিচ্ছে। রৌদ্র রুমে ঢুকে তুরাকে খুঁজতে থাকে, রুমে না পেয়ে বেকনিতে এসে দেখে তুরা আচার খেতে খেতে আরাম করে বসে আছে। রৌদ্র ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তুই এই রাতে আচার খাচ্ছিস? আচার কোথা থেকে পেলি তুই? তুরা রৌদ্রের কথায় রৌদ্রের দিকে তাকিয়ে গর্জে হেসে উত্তর দিল, একটা নেরু মামুকে বলেছি আমাকে আচার এনে দিতে। না হলে আমি তোদের বসকে বলে দেব আমি আচার খেতে চাইছি কিন্তু দেশ নাই। তখন তোদের বস ল্যাংটা করে ব্রিজের উপর রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবে, তখন তোদের মানসিক সম্মান হারাবে, চাকরিটাও যাবে। তুরা কথাটা বলে আবার মনোযোগ দিল আচার খাওয়ায়। মুখে একরাশ তৃপ্তি, ঠোঁটের কোণে হালকা আচার লেগে আছে, দেখলে মনে হয় কোনো শিশু মজা করে কাঁচা আমের আচার খাচ্ছে। রৌদ্র একপাশে দাঁড়িয়ে তুরার দিকে তাকিয়ে রইল, সেই দৃশ্য যেন তাকে অদ্ভুত এক অনুভূতিতে ভরিয়ে তুলছে। জানে এই মেয়েটাকে রাগিয়ে রাখা যায়, ভয় দেখানো যায়, কিন্তু বোঝা যায় না। রৌদ্র ধীরে তুরার দিকে এগিয়ে এলো, গলায় অজানা কোমলতা ভেসে উঠল। তুরা। তুরা রৌদ্রের কোমল স্বরে চমকে উঠে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। রৌদ্রের চোখে আর সেই আগুন নেই, নেই অহংকার বা রাগ, একটা শান্ত নরম দৃষ্টি তুরার দিকে নিবন্ধ হয়ে আছে। সেই দৃষ্টিতে যেন কোনো কথা নেই, অথচ তুরার বুকের ভেতর কেমন জানিয়ে এক মুহূর্তে থেমে গেল সবকিছু। সে চুপ করে রৌদ্রের দিকে তাকিয়ে রইল, যেন বুঝতে চেষ্টা করছে এই মানুষটা হঠাৎ এমন করে তাকিয়ে আছে কেন। তুরা এখনো নিজের ভাবনার ভেতর ডুবে আছে, রৌদ্রের সেই শান্ত চোখের দৃষ্টি যেন তার মনের ভেতর ঢুকে বসে আছে। ঠিক তখনই রৌদ্র এক হাত বাড়িয়ে তুরার ঠোঁটের কোণে লেগে থাকা আচারের দাগটা আলতো করে মুছে দিল। তুরা মুহূর্তে চমকে উঠল, বুকের ভেতর ধুক করে উঠল কিছু একটা। রৌদ্রের আঙুলের ছোঁয়া বিদ্যুৎ চমকের মতো কাঁপিয়ে দিল তুরার শরীর।
সে কিছু বলার আগেই রৌদ্র তুরার কানের কাছে মুখ নিয়ে গিয়ে খুব নিচু গলায়, নরম অথচ গভীর স্বরে বলল, তুরা, আমি যদি তোর সব শর্ত মেনে চলি তাহলে তুই কি আমার হবি? তুরা স্থির হয়ে গেল। চোখের পাতা কাঁপছে, বুকের ভেতর ঢেউ খেলছে অজানা অনুভূতি। কিন্তু মুখে কোনো কথা নেই, শুধু নিঃশব্দ নীরবতা, আর রৌদ্রের নিঃশ্বাসের উষ্ণতা তার গালে ছুঁয়ে যাচ্ছে। রৌদ্র তুরার চোখের দিকে তাকিয়ে রইল, সেই দৃষ্টিতে কোনো আগুন নেই, শুধু এক অদ্ভুত কোমলতা, এক অচেনা আবেগের পরশ। তুরাকে কিছু বলতে না দেখে রৌদ্র গলার স্বরটা আরো নিচু হয়ে করে বলল, যেন প্রতিটি শব্দ তুরার বুকের ভেতর গলে পড়ছে। কি হলো জান, বল না একবার, আমি যদি সব ছেড়ে দিই তুই কি আমার হবি? তুরা চমকে উঠল, রৌদ্রের গরম নিঃশ্বাস তার গালের পাশে ছুঁয়ে যাচ্ছে, শরীরটায় এক অচেনা শিহরণ বয়ে গেল। সে বুঝতে পারছে না কি বলবে। এই তো কিছুদিন আগেও রৌদ্র তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ ছিল আর সব শর্ত দিয়েছিল সে নিজেকে বাঁচার জন্য, অথচ আজ এই মানুষটার কণ্ঠে যেন এক অন্যরকম টান। তুরা নিজের ভেতরে লড়ছে, মাথায় যুক্তি, হৃদয়ে অজানা টানাপোড়েন। অবশেষে নিজের অজান্তেই সে রৌদ্রের দিকে তাকালো, চোখে একটু ভয়, একটু কৌতূহল, আর খুব সামান্য কোমলতা মিশে আছে। এক মুহূর্তের দ্বিধার পর তুরা নিঃশব্দে হ্যাঁ সূচক মাথা নাড়ল। রৌদ্রের ঠোঁটে এক মৃদু মুচকি হাসি ফুটে উঠল। সে আলতো করে তুরার গাল টেনে নিয়ে তুরার মুখে নরম করে ফু দিল, যেন ভালোবাসার ছোঁয়া নয়, কোনো প্রতিশ্রুতির ইঙ্গিত। তারপর আর কিছু না বলে ধীরে ধীরে পেছনে ফিরে রুম ছেড়ে চলে গেল। তুরা স্থির হয়ে বসে রইল, সবকিছু যেন তার মাথার উপর দিয়ে চলে গেল। মনটা অদ্ভুত ভিজে উঠেছে। একটু আগে কি হলো, কেন রৌদ্রের এমন শান্ত দৃষ্টি তাকে এতটা বিচলিত করলো, তা সে বুঝতেও পারছে না। তার বুকের ভেতর হঠাৎ করেই এক অজানা ঢেউ উঠছে, শরীরে অচেনা শিহরণ বয়ে যাচ্ছে, যা সে নিজের সাথেও পরিচয় করতে পারছে না। রাতটা নিঃশব্দ, চারদিক জুড়ে শুধু পাখির কিচিরমিচির ডাক। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে জঙ্গলের পশুদের হুঙ্কার। সেই নিস্তব্ধতার ভেতর ভোরের আলো ফোটার আগেই মসজিদ থেকে ভেসে এলো আজানের ধ্বনি, আল্লাহু আকবার। আজানের স্বরেই রৌদ্রের ঘুম ভাঙল। চোখ খুলতেই মনে পড়ে গেল তুরার শর্তের কথা। কিছু না ভেবেই সে উঠে পড়ল, সরাসরি ওয়াশরুমে গিয়ে অজু সেরে এলো। তারপর আলমারির ভেতর থেকে একটা সাদা পাঞ্জাবি আর টুপি বের করে পরে নিল। আয়নায় একবার নিজের দিকে তাকালো, চোখে মুখে এক অচেনা প্রশান্তি। রৌদ্র গাড়ির চাবিটা হাতে নিয়ে বের হয়ে পড়ল। ভোরের কুয়াশার ভেতর দিয়ে সে পৌঁছালো দূরের ছোট্ট এক মসজিদে। মসজিদের দরজায় ঢুকেই আবার অজু করল, তারপর নিঃশব্দে ভিতরে প্রবেশ করল। ইতোমধ্যেই কয়েকজন মুসল্লি এসে গেছে, মসজিদের ভেতর গাঢ় এক শান্ত পরিবেশ। রৌদ্র সবাইকে সালাম দিল, সবাই সালাম নিল। একজন ইমামদার বয়সী লোক রৌদ্রের দিকে তাকিয়ে হেসে বললেন, তুমি কে বাবা? আগে তো কখনো দেখিনি। রৌদ্র বিনীত গলায় উত্তর দিল, আসলে চাচা, আমি নতুন তাই হয়তো চিনতে পারেননি। লোকটা স্নিগ্ধ হেসে বললেন, আচ্ছা, ভালোই করছো বাবা, নামাজে আসছো, সেটাই বড় কথা। সবাই নামাজে দাঁড়িয়ে পড়ল। রৌদ্র চুপচাপ কাতারে জায়গা নিল। ইমাম যখন কোরআনের আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন, তখন রৌদ্র মনোযোগ দিয়ে প্রতিটি শব্দ শুনছে। আয়াতের প্রতিটি ধ্বনি যেন তার হৃদয়ের গভীরে গিয়ে বাজছে। চোখ বন্ধ করলে মনে হচ্ছে প্রতিটি বাক্যের মাঝেই তুরার মুখ ভেসে উঠছে, শান্ত, নিষ্পাপ, অথচ কত দৃঢ় সেই দৃষ্টি। নামাজ শেষ হলো। সবাই দোয়ার জন্য হাত তুলল। রৌদ্রও দুই হাত তুলে হাতের দিকে তাকালো, চোখের কোণে জমে থাকা জল ঝাপসা করে দিল সবকিছু। বুক ভরে এক নিঃশ্বাস নিয়ে সে বলতে শুরু করল, হ্যাঁ আল্লাহ, আমি তোমার এক পাপী বান্দা। আমার ক্ষমা হয় না, কারণ আমি অনেক অন্যায় করেছি। কিন্তু তুমি তো দয়ালু, তুমি তো করুণাময়। যদি কোনো বান্দা তোমার দরবারে ফিরে আসে, তুমি তো তাকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমার পাপগুলোর কোনোটাই ক্ষমার যোগ্য নয়, তবুও আজ আমি সত্যিই অনুতপ্ত। দয়া করে আমাকে মাফ করে দাও। কথাটা শেষ হতেই রৌদ্রের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো গাল বেয়ে, দুই হাত কাঁপছে মোনাজাতে। মুহূর্তেই মসজিদের নীরবতা ভেঙে গেল, সবাই তাকিয়ে আছে রৌদ্রের দিকে। তবুও রৌদ্র থামল না। তার বুক কাঁপছে, গলার স্বর ভেঙে গেছে, আর কান্না যেন থামছেই না।
রৌদ্র হু হু করে কাঁদছে, একটা শিশুর মতো, একা অপরাধীর মতো, যে অবশেষে বুঝেছে সে কত ভুল করেছে। তার চোখের পানি ঝরছে, দুই হাতের ওপর মাটিতে পড়ছে ফোঁটা ফোঁটা করে। বুকটা ফেটে যাচ্ছে অপরাধ বোধে। রৌদ্রের কান্না যেন থামতেই চায় না। বুকের গভীর থেকে উঠে আসা হু হু শব্দে কেঁপে উঠছে তার শরীর। দুই হাত এখনো উঁচু, আর চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অবিরাম অশ্রুধারা। প্রতিটি ফোঁটা যেন তার অতীতের পাপ, অনুশোচনা আর লুকোনো কষ্ট মাটিতে মিশিয়ে দিচ্ছে। চারপাশের সবাই চুপ হয়ে গেছে, শুধু রোদের ভারী শ্বাস আর কান্নার শব্দ ভেসে আসছে মসজিদের নিস্তব্ধতায়। অনেকক্ষণ পর ধীরে ধীরে রৌদ্র হাত নামালো, ঠোঁটে ফিসফিস করে শেষ দোয়া বলল। তারপর কপালে হাত রেখে মাথা নিচু করল, যেন নিজের ভেতরে কিছু ভেঙে পড়ছে, আবার নতুন কিছু জন্ম নিচ্ছে। ঠিক তখন পাশে এসে দাঁড়ালেন ইমাম সাহেব। বয়সের ভারে ঝুঁকে পড়া সেই মানুষটি রৌদ্রের কাঁধে হাত রাখলেন। কণ্ঠে এক অদ্ভুত মমতা, শান্ত অথচ দৃঢ়স্বর। জানি না বাবা, তুমি কি অপরাধ করেছ। তবে শুনো, যে মানুষ নিজের ভুল বুঝে আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। তুমি তোমার অপরাধ বুঝেছ, তাওবা করেছ, এটাই সবচেয়ে বড় বিষয়। এখন থেকে এই পথেই থেকো, আর কখনো অন্যায়ের পথে যেও না। ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে অবশ্যই মাফ করে দেবেন। ইমাম সাহেবের কথা শুনে রৌদ্র চুপচাপ মাথা নিচু করল। চোখের পানি তখনও থামেনি, তবে সেই পানির ভেতর এখন অনুতাপের সঙ্গে মিশে গেছে এক বিন্দু শান্তি, যেন বহুদিন পর বুকের ভেতরটা একটু হালকা লাগছে। রৌদ্র বাড়িতে ফিরে এসে দেখল তুরা এখনো ঘুম থেকে ওঠেনি। নিঃশব্দে রৌদ্র তুরার রুমে প্রবেশ করল। দেখে বাচ্চাদের মতো কোলবালিশ জড়িয়ে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে তুরা, মাথার চুল এলোমেলো হয়ে গিয়েছে। সেই দৃশ্য দেখে রৌদ্রের ঠোঁটে অজান্তেই হালকা একটুখানি হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে তুরার পাশে এসে হাঁটু গেড়ে বসল, তারপর আলতো করে তুরার মুখ থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। তুরার শান্ত মুখের দিকে তাকিয়ে রৌদ্র মৃদু স্বরে বলল, তুরা, তুই আমার জীবনের সেই নারী, যে এক ধাক্কায় আমার পুরো জীবনটাই বদলে দিয়েছে। তুই সেই নারী, যে আমার চোখের অপরাধগুলো আমায় বুঝিয়ে দিয়েছে। আজ আমি বুঝতে পেরেছি সব নারী একরকম নয়। তোর মতো কেউ কেউ সত্যিই আলাদা, সত্যিই বিশুদ্ধ। তুই আজ আমার ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলেছিস, তুই আমায় বদলে দিয়েছিস তুরা। বিশ্বাস কর, তোকে আমি সত্যি মন থেকে ভালোবাসি। পৃথিবীতে যদি রৌদ্রের মনে কারোর জন্য জায়গা থাকে, তবে সেটা শুধু তুই, যে আমার হৃদয়ের গভীরে, অন্তরের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছিস রে। কথাটা বলতেই রৌদ্র ফুপিয়ে কেঁদে উঠল। চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে একের পর এক, কিন্তু সেই অশ্রু তুরার চোখে পড়ল না। রৌদ্র আবারও তুরার মুখের দিকে তাকালো, চোখে ছিল অনুতাপের গভীর ছায়া, কণ্ঠ কেঁপে উঠল তার নিজেরই কথায়। তুরা, আমি সত্যিই তোকে অনেক ভালোবাসি রে। জানি, কাউকে ভালোবাসা কোনো অপরাধ নয়, কিন্তু ভালোবাসাকে জোর করে আদায় করার চেষ্টা, সেটাই আসল অপরাধ। আগে বুঝিনি রে, এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। তুরা, তুই আমাকে মাফ করে দিস রে, একবার, শুধু একবার। রৌদ্র আবারও কেঁদে উঠল ফুঁপিয়ে, থেমে থেমে, যেন সেই কান্নারও কোনো শেষ নেই। চোখের পানি বেয়ে পড়ছে বুকের উপর, গলার স্বর ভারী হয়ে আসছে। কিছুটা শান্ত হয়ে আবারও বলল সে, আমি চাই না, তুরা, তুই আমার মতো একজন মানুষকে পাস। তুই ঠিকই বলেছিলি, মানুষ আমার মতো কাউকে জীবনসঙ্গী হিসেবে আশা করে না। আমি অজান্তেই তোর জীবনে ঢুকে পড়েছি, তুই আমাকে মাফ করে দিস রে, এই পাগলামিটার জন্য। তুই চিন্তা করিস না, তোর জীবন আমি আবার আগের মতো ঠিক করে দেব, আগের মতোই সুন্দর করে তোর পৃথিবীটা গড়ে দেব। তারপর আমি চলে যাব অনেক দূরে, এমন এক জায়গায় যেখানে তুই আমার মুখ আর কোনোদিনও দেখতে পাবি না। শুধু একটুখানি মাফ করে দিস, তোরা এই অপরাধী রৌদ্রকে। কথাটা বলেই রৌদ্র ধীরে ধীরে তুরার দিকে ঝুঁকে পড়ল। নিঃশব্দ, কাপা নিঃশ্বাসের ভিতর দিয়ে সে তুরার কপালে আলতো করে একটা চুমু খেলো, একটা অনুতপ্ত, নরম আশ্বাসের মতো চুমু। তুরার চোখ তখনও বন্ধ, কিন্তু রৌদ্রের স্পর্শে হালকা ঘুমের মাঝেও কেঁপে উঠল। তারপর রৌদ্র নিঃশব্দে উঠে দাঁড়ালো। একবার শেষবারের মতো তুরার মুখের দিকে তাকিয়ে নিল, চোখে ছিল গভীর অনুতাপ আর এক বিন্দু শান্তি। পরক্ষণেই নিঃশব্দ পায়ে দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল।
খান বাড়িতে এখন আবার একটু স্বাভাবিক পরিবেশ ফিরেছে, যদিও সবার চোখে মুখে এখনো একটা চাপা দুশ্চিন্তা লেগে আছে। আনোয়ার খানকে গতকালই হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে। তিনি এখন মোটামুটি সুস্থ আছেন, কিন্তু আগের মতো প্রাণবন্ত হাসি আর দৃঢ় কণ্ঠটা যেন কোথাও হারিয়ে গেছে। রুমে ওষুধের গন্ধ ভাসছে, পাশে সাজানো আছে পানির গ্লাস, কিছু ফল আর ওষুধের বাক্স। রৌশনী খান সময়মতো আনোয়ার খানকে ওষুধ খাওয়াচ্ছেন, আর আয়ান আর আরশি সারাক্ষণ তার পাশে থাকছে। কেউ যেন আর কোনো কথা তুলতে চায় না। রৌদ্র বা তুরাকে নিয়েসবাই বুঝে গেছে, এই নাম দুটো উচ্চারণ করলেই আনোয়ার খানের বুক ভার হয়ে আসে। বাড়ির পরিবেশ বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে একটা ভয়, অনিশ্চয়তা আর অপেক্ষার ছায়া ঘুরে বেড়াচ্ছে, যেন সবাই কিছু একটা ঘটার আশায় কিংবা আশঙ্কায় দিন গুনছে। আয়ান আনোয়ার খানের বিছানার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, হাত দুটো পকেট গুজে, চোখ তার চাচার নিঃশ্বাসের ওঠানামায় আটকে আছে। ঘরে নিস্তব্ধতা, শুধু দেওয়ালের ঘড়ির টিকটিক শব্দটা শোনা যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ আয়ানের ফোনটা বেজে উঠল। শব্দটা যেন সেই নীরব ঘরে এক মুহূর্তে কেটে ফেলল সমস্ত শান্তি। আয়ান ফোনের স্ক্রিনে তাকিয়ে হকচকিয়ে গেল, ডিসপ্লেতে লেখা রৌদ্র। বুকের ভেতরটা কেমন যেন ধুক করে উঠল তার। কোনো দেরি না করে কাপা হাতে কলটা রিসিভ করল। ওপাশ থেকে শোনা গেল রৌদ্রের গভীর, ভারী, তবু শান্ত একটা কণ্ঠ। আয়ান, আমি তুরাকে নিয়ে আসছি। কথাটা শেষ না হতেই লাইনটা কেটে গেল। ফোনের পর্দা নিভে গেল, আর আয়ান এক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে রইল। মনে হলো সময় যেন থেমে গেছে। কয়েক সেকেন্ড কিছুই বলতে পারল না সে, নিঃশ্বাস যেন বুকে আটকে গেল। তারপর ধীরে ধীরে মুখ তুলে রৌশনী খানের দিকে তাকিয়ে প্রায় স্তব্ধ কণ্ঠে বলল, চাচি, রৌদ্র আসছে। বলার সঙ্গে সঙ্গে রৌশনী খান চমকে উঠলেন, চোখের কোণ কেঁপে উঠল। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। কেউই বুঝতে পারল না রৌদ্র আসছে, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে নিজে থেকেই আসছে। পরক্ষণেই রৌশনী খানের মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠল। অনেক দিন পর এমন হাসি এসেছে তার মুখে। হয়তো রৌদ্র তার ভুলটা বুঝতে পেরেছে, তাই ফিরে আসছে, এই ভাবনাটাই তার মনে এক অদ্ভুত স্বস্তি এনে দিল। চোখের কোণে জমে থাকা চিন্তার রেখাগুলো একটু একটু করে মিলিয়ে গেল, হৃদয়ের ভারটা যেন হালকা লাগলো। তিনি ধীরে ধীরে চেয়ারে বসলেন, মুখ তুলে এক নিঃশ্বাসে আকাশের দিকে তাকিয়ে মনে মনে দোয়া করলেন, হে আল্লাহ, এবার যেন সব ঠিকঠাক হয়ে যায়। এই ফিরে আসাটা যেন কোনো ভুল বোঝাবুঝি যেন আর না থাকে। সব যাতে আগের মতো ঠিকঠাক হয়ে যাস। রৌশনী খানের ঠোঁটের কোণে সেই দোয়ার ছায়া এখনো রয়ে গেল, নরম, শান্ত আর আশাবাদী। যেন তিনি বিশ্বাস করছেন, এবার সত্যি সব ঠিক হয়ে যাবে। আয়ান রৌদ্র আসার খবরটা সবাইকে জানালো। আয়ান খবরটা জানাতেই যেন পুরো খান বাড়িটা মুহূর্তেই উচ্ছ্বাসে ভরে উঠল। রৌদ্র তুরাকে নিয়ে ফিরছে, এই কথাটাই যেন সবার হৃদয়ে এক অদ্ভুত আনন্দ ঢেলে দিল। উদ্বেগ আর মন খারাপের মেঘগুলো যেন এক নিমিষেই সরে যাচ্ছে আস্তে আস্তে। এদিকে গাড়ির ভেতর নিস্তব্ধতা। চারপাশে সকালের আলো ছড়িয়ে পড়ছে, কিন্তু গাড়ির ভেতরটা যেন এক অদ্ভুত নীরবতায় ডুবে আছে। তুরা পাশে বসে রৌদ্রের দিকে তাকিয়ে আছে, বারবার চোখের কোণ দিয়ে, নিঃশব্দে। ওর মনটা অস্থির হয়ে উঠেছে, বুঝতে পারছে না রৌদ্র হঠাৎ এত শান্ত কেন, আর কোথায় নিয়ে যাচ্ছে তাকে। রৌদ্রের মুখে আজ কোনো রাগ নেই, নেই আগের সেই স্বভাবটা। বরং তার চোখে এখন একরকম স্থিরতা, কেমন যেন শান্ত এক মানুষ যে হয়তো পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে শুধু নিজেকে বদলে নিতে চায়। তুরা শুধু তাকিয়ে আছে। গাড়ির ভেতর নীরবতা যেন আরো ভারী হয়ে উঠেছে। বেশ কিছুক্ষণ চুপ থেকে অবশেষে তুরা ধীরে গলায় বলল, রৌদ্র ভাইয়া, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? রৌদ্রের কণ্ঠ এবার শান্ত, ঠান্ডা, অথচ গভীরতায় ভরা। তোর জায়গায় তোকে ফিরিয়ে দিতে। তুরা কপাল কুঁচকে তাকালো, বিভ্রান্ত স্বরে বলল, মানে? রৌদ্র মুখ না ঘুরিয়েই বলল, চুপ করে থাক, গেলেই দেখতে পারবি। গাড়ির জানালা দিয়ে আলোর ছায়া একে একে তুরার মুখে পড়ছে। সে বোঝার চেষ্টা করছে রৌদ্রের চোখে এখন কি আছে, রাগ, অনুশোচনা, নাকি এক অদ্ভুত প্রশান্তি। রৌদ্রকে আজ কেমন যেন অন্যরকম লাগছে, শান্ত, ভদ্র, যেন পৃথিবীর কোনো কিছুর প্রতি আর তার আকর্ষণ নেই। তুলার বুকের ভেতর কেমন এক অজানা ভয় জেগে উঠছে, অথচ সেই ভয়টাও অদ্ভুতভাবে শান্ত। গাড়ির সামনে ছুটে চলেছে,
রাস্তার বাঁকে বাঁকে হাওয়া কেবল তাদের নীরবতা ভাঙছে, আর তুরার মনে বারবার ঘুরে ফিরছে রৌদ্রের সেই কথা তোর জায়গায় তোকে ফিরিয়ে দিতে। অনেক ঘন্টা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর অবশেষে রৌদ্রের গাড়ি এসে থামল খান বাড়ির সামনে। গাড়ির জানালা দিয়ে পরিচিত বিশাল গেট, বাগানের সবুজ গাছপালা আর উঁচু বারান্দা দেখে তুরার চোখ বিস্ময় বড় হয়ে গেল। যেন বিশ্বাসই করতে পারছেন না রৌদ্র তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। তার বুকের ভেতর একরাশ কৌতূহল, ভয় আর অবিশ্বাস একসাথে জমে উঠছে। রৌদ্র গাড়ি থেকে নেমে ডোরের পাশে এসে দাঁড়ালো। কপালের সামনে দিয়ে হাওয়া বইছে, কিন্তু তার মুখে এখন একদম নির্ভর শান্তি। সে গাড়ির ডোরের দিকে ফিরে তুরার দিকে তাকিয়ে হালকা গলায় বলল, কি হলো, নামছিস না কেন? তুরা হতভম্ব হয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিঃশব্দে রৌদ্রের মুখের দিকে তাকালো, যেন উত্তর খুঁজে বেড়াচ্ছে তার চোখে। এই মানুষটা হঠাৎ কি হলো, সত্যি সত্যি বদলে গেল নাকি? তুরা গাড়ি থেকে বের হয়ে আসলো। রৌদ্র তুরার এক হাতে ধরে বাড়ির ভিতরে প্রবেশ করল। বাড়ির ভিতরে পা রাখতেই পরিবেশটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢেকে গেছে। চারপাশের বাতাসও থমকে দাঁড়িয়ে আছে, মনে হয় সময় নিজেও যেন শ্বাস আটকে তাকিয়ে আছে দৃশ্যটার দিকে। পুরো হরম জুড়ে এক ভয়ানক নিস্তব্ধতা নেমে এসেছে। কেউ কথা বলছে না, কেউ শ্বাস নিচ্ছে না, সবাই কেমন জানি ভয় জমে আছে। সামনে দাঁড়িয়ে আছে রৌদ্র আর তুরা। রৌদ্রের মাথা নিচু, যেন অপরাধের ভারে নুয়ে পড়েছে তার কাঁধ। ঠিক তখনই তনুজা খান চিৎকার করে উঠলেন, তুরা! বলে ছুটে এসে তুরাকে জড়িয়ে ধরলেন বুকের মাঝে। তুরার চোখে অশ্রু, কাপা হাতে মাকে শক্ত করে আঁকড়ে ধরল সে। পরক্ষণেই তিথি দৌড়ে এসে জড়িয়ে ধরল তার বোনকে। চারপাশে যেন একটু শান্তির বাতাস বইতে শুরু করেছে। সবাই দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে, ষষ্ঠীতে তুরা ফিরে এসেছে, সেটাই যেন এক অলৌকিক শান্তি। কিন্তু সেই শান্তির মুহূর্ত স্থায়ী হলো না এক সেকেন্ডও। হঠাৎই এক বজ্রকণ্ঠে গর্জে উঠল এক ভয়াল ডাক, রৌদ্র! সেই কণ্ঠে ঘরটা কেঁপে উঠল। সবাই চমকে উঠে তাকিয়ে দেখল আনোয়ার খান দাঁড়িয়ে আছেন দরজার কাছে, চোখ লাল, রাগে ফুঁসছে তার মুখ। হলরুমের বাতাস ভারী হয়ে গেল মুহূর্তেই। তিনি দ্রুত এগিয়ে এসে এক মুহূর্ত সময় নষ্ট না করে সজোরে এক থাপ্পড় মারলেন রৌদ্রের গালে। থাপ্পড়ের শব্দে স্তব্ধ হয়ে গেল পুরো হলরুম, কেউ একটাও শব্দ করল না। রৌদ্র স্থির দাঁড়িয়ে রইল, মাথা নিচু, চোখ বন্ধ। তার ঠোঁট কাঁপছে, কিন্তু সে কিছু বলল না, কারণ সে জানে এই থাপ্পড়ই তার প্রাপ্য ছিল। আনোয়ার খানের কণ্ঠ যেন বজ্রপাতের মতো ছিঁড়ে গেল নিস্তব্ধ বাতাসে। তিনি গর্জে উঠলেন, চোখ দুটো রাগে লাল, বুকুচ্ছে নামছে ক্রোধে। কেন এরকম করলি বল রৌদ্র? কেন? তুরার সাথে তোর সম্পর্ক কি, যার জন্য তুই এত বড় সর্বনাশ করলি মেয়েটার? রৌদ্র এই জায়গায় চুপ থাকল না, মাথা নিচু করে গর্ব স্বরে বলল, তুরাকে আমার ভালো লাগে, অর্থাৎ ভালোবাসি তুরাকে। কথাটা বের হতেই এক মুহূর্তের জন্য সময় যেন থেমে দাঁড়ালো। সবার চোখ বড় বড় হয়ে উঠল, বিশ্বাস করা যেন অসম্ভব। আশিক খান চুপ করে থাকতে পারলেন না। মুখ লাল হয়ে উঠল, বুকের রাগ আর অপমান একসাথে জ্বলে উঠল তার মধ্যে। তিনি এগিয়ে এসে রৌদ্রের গালে জোরে আরেকটা থাপ্পড় মারলেন। লজ্জা করল না তোর এই কথাটা বলতে? তোর মাথা খারাপ নাকি? তুরা তোর বোন হয়, তার বিয়ের আগের রাতে তুই তাকে তুলে নিয়ে গেছিস। এই লজ্জা কেমনে সহ্য করলি? থাপ্পড়ের পরও রৌদ্র মাথা নিচু রেখেই রইল। চোখ বেয়ে নেমে আসা পানির ফোঁটাটা হাতের তালুতে পড়ে মিলিয়ে গেল। তবুও কণ্ঠটা দৃঢ় রেখে বলল, কাকা, ভালোবাসায় লজ্জা নাই, সত্যি কথা বলতেও লজ্জা নাই। আমি যা বলছি সেটাই সত্যি। আমি তুরাকে ভালোবাসি, এই কথাটাই তোমাদের সামনে বলার সাহস করেছি, কারণ এটা মিথ্যে না। হলরুমে আবারও ভারী নীরবতা নেমে এলো। কেউ কথা বলছে না, শুধু বাতাসের চাপা হাহাকার যেন ভেসে বেড়াচ্ছে চারদিকে। আনোয়ার খান সফায় বসে রাগে ফুঁসতে ফুঁসতে গর্জে উঠলেন, ঘৃণা হচ্ছে তোকে দেখে। নিজের ছেলে বলতে ঘৃণা হচ্ছে? তুই আমার সন্তান, এই ভাবনাটাই এখন অভিশাপ মনে হয়। এবার রৌদ্র মাথা নিচু করে রইল না। ধীরে ধীরে মাথা তুলল, চোখ মেলে তাকালো সরাসরি আনোয়ার খানের দিকে। সেই চোখে ছিল না প্রতিবাদ, ছিল কেবল অনুতাপ আর অপরাধবোধের গভীর ভার। নীরবে পা বাড়িয়ে এগিয়ে এলো সে, সবার সামনে দিয়ে আনোয়ার খানের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। পুরো হলরুম স্তব্ধ, কেউ একটা শব্দ পর্যন্ত করল না।
তুরা অবাক চোখে তাকিয়ে আছে। বুকের ভেতর হঠাৎ যেন কিছু একটা মোচড় দিয়ে উঠল, তীব্র এক যন্ত্রণা ছড়িয়ে পড়ল শরীরের প্রতিটি কোণায়। কেন এমন অনুভূতি হচ্ছে সে নিজেই জানে না। রৌদ্রের কণ্ঠে একরাশ ভাঙা বেদনা, মুখে ক্লান্তির ছায়া। চোখ দুটো গভীর অপরাধবোধে ভরা, কিন্তু তার ভেতর একটা সত্যিকার ভালোবাসার অগ্নিশিখা এখনো টিকে আছে। রৌদ্র আনোয়ার খানের দিকে তাকিয়ে ধীরে, কাপা গলায় বলল, বাবা, আমি বলি না তুমি আমাকে নিয়ে গর্ব করো, কারণ আমি সত্যিই তোমার ছেলে হিসেবে যোগ্য না। কিন্তু বাবা, তুমি একটুকু বিশ্বাস করো, আমি সত্যি তুরাকে ভালোবাসি। আমি জানি না কেন আমি ওকে নিয়ে গেলাম, হয়তো আমার ভালোবাসাটা পাগলামিতে পরিণত হয়েছিল, যা আমি তখন বুঝিনি যে আসলে। রৌদ্র একটু থেমে তুরার দিকে তাকালো, চোখে একরাশ অপরাধ, তবু তার ভেতর নিঃস্বার্থ অনুশোচনার কোমল ছোঁয়া। সেই দৃষ্টির ভেতর দিয়ে যেন সব কথা বলে দিল যা মুখে আর বলা সম্ভব নয়। তারপর নিচু গলায় শেষ কথাটা বলল, ভালোবাসা জোর করে হয় না। তুরা এক মুহূর্ত রৌদ্রের দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি, রাগ, কষ্ট, আবার কোথাও গভীর মায়াও। কিন্তু সেই দৃষ্টি বেশিক্ষণ টিকল না। পরক্ষণেই তুরা মুখ ফিরিয়ে নিল, যেন নিজের ভেতরের ঝড়টা রৌদ্র বুঝে না ফেলে। আনোয়ার খান স্থির হয়ে বসে আছেন, মুখে কোনো কথা নেই। চারপাশ এখনো নিস্তব্ধ, কিন্তু তার নীরবতা যেন কোনো কথার চেয়েও ভারী। চোখের কোণে কঠোরতা, অথচ বুকের গভীরে দহন। রৌদ্রের বলা প্রতিটা শব্দ তার ভেতরের পিতৃত্বকে কাঁপিয়ে দিচ্ছে। রৌদ্র ধীরে আবার মুখ তুলে আনোয়ার খানের দিকে তাকালো, গলার স্বর ভারী হয়ে এলো, বাবা, আমি জানি আমি ক্ষমার যোগ্য নই। কিন্তু অপরাধ করলে ক্ষমা চাওয়াটাই সবচেয়ে বড় কাজ, তাই আমি বলছি, পারলে আমাকে মাফ করো। শেষ কথাটুক বলেই রৌদ্রের ঠোঁট কেঁপে উঠল। মাথা নিচু করল সে, যেন পৃথিবীর সব বোঝা তার কাঁধে চেপে আছে। অজান্তেই চোখ থেকে টুপটাপ করে কয়েক ফোঁটা অশ্রু মেঝেতে পড়ল। সেই অশ্রু যেন নিস্তব্ধতার বুক চিরে শব্দ তুলল। আনোয়ার খান তখনও নীরব। তার চোখের গভীরে একরাশ হতাশা আর অব্যক্ত কষ্ট জমে আছে। কেউ যেন বুঝতে পারছেন না তিনি রাগেন নাকি বেদনায় চুপ করে আছেন। চারপাশে উপস্থিত সবাই নিঃশব্দ, শুধু রৌদ্রর কণ্ঠই ভেসে আসছে ভারী হয়ে। রৌদ্র ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো লাল হয়ে আছে কান্না চেপে রাখার চেষ্টায়। সে ধীরে আশিক খানের সামনে এসে হাত জোর করল, গলা কেঁপে উঠল তার কথায়, কাকা, তুমিও আমাকে মাফ করে দিও। তখন আমি নিজের মনের সাথে লড়াই করতে পারিনি, তাই পাগলামিটা করে ফেলেছিলাম। তখন বুঝিনি ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। আমি ভাবতাম তুরাকে শক্তি দিয়ে নিজের করে নেব, কিন্তু তুরাই আমাকে শিখিয়েছে ভুলটা আসলে আমার কথায় যে। রৌদ্র হঠাৎ থেমে গেল, চোখ তুলে আবারও তাকালো তুরার দিকে। দুজনের দৃষ্টি এক মুহূর্তের জন্য মিলল। চোখে চোখ মিলতেই তুরা আবারও চোখ নামিয়ে নিল, মুখে কোনো শব্দ নেই। রৌদ্র তুরার দিকে তাকিয়েই নিঃশব্দে বলল, ভালোবাসা কাউকে জোর করে নিজের করে নেওয়ায় নয়, ভালোবাসা নিজেকে বদলে সম্মান দিয়ে গড়ে তুলে নিতে হয়। কথাটা বলেই রৌদ্র মাথা নিচু করে নিল, যেন নিজের বলা প্রতিটা শব্দেই নিজের দোষটা আরো গভীরভাবে অনুভব করছে। ঘরটায় আবারও নেমে এলো ভারী নীরবতা, আর সেই নীরবতা যেন প্রত্যেকের হৃদয়ের ভেতর ঢেউ তুলে গেল। রৌদ্র নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। সেই চোখের পানি কেউ দেখার আগে আলতো করে মুছে নিয়ে বড় বড় শ্বাস নিল। হঠাৎ সবার দিকে চোখ ঘুরিয়ে গভীর অভিব্যক্তিতে রৌদ্র বলল, আমি অপরাধ করেছি, সেই অপরাধের প্রায়শ্চিত্ত করব। আমি আজ আব্রাহাম রৌদ্র খান সকলের সামনে বলছি, আমি তুরাকে শিহাবের হাতে তুলে দিব। কথাটা বলতেই রৌদ্রের বুকের ভিতর যেন মুছড় দিয়ে উঠল, ধমনী জোরে ফুপিয়ে উঠল। রৌদ্রের এই সাহসী সিদ্ধান্তে সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। তুরাও চমকে চোখ বড় করে রৌদ্রের দিকে তাকালো। রৌদ্রের কথা শুনে আরিফুল খান মুহূর্তে কপালে ভাঁজ নিয়ে বলল, শিহাব কি এখন তুরাকে বিয়ে করতে চাইবে? তুই শিহাবকে মেরেছিস, আর শিহাব এখনো হসপিটালে। শিহাবের বাবা মা কি এখনো তুরাকে মেনে নেবেন? রৌদ্র কিছুক্ষণ চুপ থেকে গভীর শ্বাস নিয়ে কণ্ঠে দৃঢ়তা রেখে বলল, আমি শিহাবকে বলবো, আমি রাজি করাবো। সেটা সবাই আমার উপর ছেড়ে দাও, তোমরা তুরার বিয়ে সব ব্যবস্থা করে ফেলো। কথাটা বলতেই রৌদ্র চোখের পানি আড়াল করে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেল।
পুরো হলো রুমটা মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। সবাই হতবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। তুরাও সবকিছু ভুলে বরফের মতো জমে দাঁড়িয়ে রইল। হৃদয়ে এক অজানা উত্তেজনা আর ভয়। মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে, চারপাশের সবকিছুই ক্ষণিকের জন্য নিশ্চুপ হয়ে গেছে। রৌদ্র তখন বাড়ি থেকে বেরিয়ে সোজা হসপিটালে আসে। সে ভালো মতো জানে না শিহাব কোন হসপিটালে ভর্তি। অনেক খুঁজে, বহু হাসপাতাল ঘুরে অবশেষে একটা হসপিটালে এসে সে জানতে পারে একজন রোগী শিহাব নামে আছে এখানে। রৌদ্র শিহাবের কক্ষের নাম্বার জেনে ধীরে ধীরে সেই দিকে এগোতে লাগলো। প্রতিটি ধাপের সাথে তার হৃদয় আরো ভারী হয়ে উঠছে, যেন প্রত্যেকটি কদমে সে তুরাকে হারানোর ভীতি অনুভব করছে। তার চোখের কোণে অজান্তেই নরম পানি জমে আসছে। মনমনে কেবল একটাই প্রার্থনা, শিহাব যেন কোনো ক্রমেই রৌদ্রকে ভুল না বুঝে। রৌদ্র শিহাবের কক্ষের সামনে এসে আচমকা মুখোমুখি হলেন শিহাবের বাবার সঙ্গে। শিহাবের বাবা রৌদ্রকে দেখে রাগে কষ্টের মুহূর্তে রৌদ্রের শার্টের কলার চেপে ধরে বললেন, তুই তাও হসপিটালে, তোকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এখন নিজে থেকে এসেছিস আমার ছেলেকে কতটুক মেরে কতটা খারাপ অবস্থা করেছিস তা দেখতে। রৌদ্র শিহাবের বাবার এমন আচরণে অবাক হলো না, কারণ সে যা করেছে তার পরিণতিও এটাই হওয়ার কথা। গলাটুকু শুকিয়ে গিয়েছে, হৃদয়ে এক ধরনের ক্ষত, কিন্তু সে এখন রাগ উস্কে তুলতে চায় না, বরং শান্ত করে বিষয়টা বোঝানোর চেষ্টা করতে চায়। রৌদ্র ধীর কণ্ঠে নিজের দোষ স্বীকার করার আগ্রহে কাপতি হাত অল্প করে বাড়িয়ে একটু নম্রভাবে বলল, আঙ্কেল প্লিজ আপনি শান্ত হন, আগে আমার কথা শুনেন। শিহাবের বাবা আরো তেতে উঠলেন, চোখে রাগের আগুন, হাতে শক্ত করা আহরণ। তিনি চিৎকার করে জবাব দিলেন, কি শান্ত হব? তোকে আমি ছাড়বো না, তোকে আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো। রৌদ্র ধীরে খানিকটা কাপতি কণ্ঠে বলল, আঙ্কেল আমি এখানে কোনো ঝামেলা করতে আসিনি। আর আপনি আমাকে যা করবেন সেটা পরে দেখবেন, কিন্তু এখন আমি একটু শিহাবের সাথে দেখা করতে চাই। রৌদ্র অনেক কষ্টে শিহাবের বাবার কাছেও মাফ চেয়ে শিহাবের বাবাকে হালকা শান্ত করল। তারপর অনুমতি পেয়ে ধীরে ধীরে শিহাবের কক্ষের ভিতর প্রবেশ করল। আর ভিতরে আসতেই আচমকা ঘটে গেল আরেক বিপদ। রৌদ্র যেন সবার সাথে লড়ছে, কারণ ভিতরে বাতাসের প্রতিটি স্পন্দন যেন হঠাৎ বরফ ঠান্ডা হয়ে গেছে। চারপাশের সমস্ত শব্দ, সমস্ত গতি এক অদৃশ্য প্রাচীরে ধাক্কা খেয়ে থমকে দাঁড়িয়েছে। মনে হচ্ছে এই মহাবিশ্বের কোনো এক গোপন সুইচ হঠাৎ বন্ধ হয়ে গেছে। কেবল পরিবেশ নয়, সেই নীরবতার ভারের সময় নিজেও যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। যেন কোনো এক মন্ত্র বলে এই মুহূর্তটি পৃথিবীর জীবন প্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু একা দাঁড়িয়ে আছে। রৌদ্রের হাত থেকে টপ টপ করে রক্ত ঝরছে, তবুও সে দাঁতে দাঁত চেপে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। ঠিক তার সামনেই শিহাব ক্রোধে ফুঁসছে, যেন একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড। কিছুক্ষণ আগেই রৌদ্র যখন ঘরে প্রবেশ করে, শিহাব তাকে দেখে মুহূর্তে আগুনের মতো জ্বলে ওঠে। কোনো কিছু চিন্তা না করেই সে রৌদ্রকে আঘাত করা শুরু করে, যেন বহুদিনের জমে থাকা প্রতিশোধ চরিতার্থ করছে। অবাক করার বিষয় হলো, রৌদ্র একটি বারের জন্য শিহাবের গায়ে হাত তোলেনি। সে শুধু মার খেয়েছে এবং শান্তভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু শিহাব সে কথায় কর্ণপাত করেনি। এক পর্যায়ে শিহাবের প্রবল ধাক্কায় রৌদ্র ছিটকে মেঝেতে পড়ে যায়। দুর্ভাগ্যবশত তার হাত গিয়ে লাগে ডাস্টবিনে ফেলে রাখা ভাঙা কাচের টুকরোগুলোর ওপর। তীক্ষ্ণ কয়েকটি কাচের অংশ তার হাতের তালুতে বিঁধে যায়। শিহাব আবারও রৌদ্রকে মারতে উদ্যত হলো, ঠিক তখনই রৌদ্র দ্রুত বলে উঠল, ভাই আমার শান্ত হ। আমি এখানে কোনো ঝামেলা করতে আসিনি। তোর জীবনটা আমি যেমন এলোমেলো করে দিয়েছিলাম, ঠিক সেভাবেই সবকিছু আগের মতো গুছিয়ে দেব। শুধু তাই নয়, আমি আমি হ্যাঁ, তোরাকেও তোর জীবনে ফিরিয়ে দেব। রৌদ্রের যেন শেষের কথাটুকু বলার সময় গলা কেঁপে উঠল। তার এই কথা শুনে শিহাব এক মুহূর্তে থমকে গেল। রৌদ্র তাকে বলল তার জীবন আগের মতো করে দেবে, তোরাকে তার জীবনে ফিরিয়ে দেবে। বিষয়টা যেন শিহাবের কাছে বিশ্বাস করতে কষ্ট হলো। মুহূর্তেই শিহাব রাগের রৌদ্রের শার্টের কলার চেপে ধরে ক্ষিপ্ত কণ্ঠে বলল, আমাকে কি তুই বোকা পেয়েছিস? তুই আমার জীবন ঠিক করে দিবি, এইটাও আমার বিশ্বাস করতে হবে? হা, বল, তুই আমার বিরুদ্ধে নতুন কি প্ল্যান করছিস? রৌদ্রের হাতে কাচের আঘাতে রক্ত ঝরছে, সেই যন্ত্রণার মধ্যেও অসহায় ও অনুতপ্ত স্বরে বলল,
ভাই, বিশ্বাস কর, আমি কোনো প্ল্যান করছি না। আমি সত্যি তোর জীবন ঠিক করে দেব। আমি তুরাকে বাড়িতে দিয়ে এসেছি। বিশ্বাস না হলে তুই আমার বাবাকে কল কর। আমি এটাও বলে এসেছি তোদের দুজনের বিয়ের কথা। রৌদ্রের কথায় শার্টের কলার থেকে শিহাবের হাত আলগা হয়ে গেল। সে ধীরে ধীরে শার্টের কলার ছেড়ে দিল। শিহাব হাতটা ছেড়ে দিতেই রৌদ্র আবারও নিচু, দুর্বল আন্তরিক কণ্ঠে বলল, আমি জানি আমি যা করেছি তোর সাথে তা অনেক অন্যায় করেছি। তুই আমাকে মাফ করে দিস শিহাব। আমি কথা দিচ্ছি তোর বিয়ে তুরার সাথেই হবে। আমি আর আসবো না তোদের মাঝে, চলে যাব অনেক দূরে। পারলে তুই আমাকে জাস্ট মাফ করে দিস। আর হ্যাঁ, তুরাকে ভালো রাখিস। এইখানে তুরার কোনো অপরাধ নেই। তুরা আমাকে ঘৃণা করে, তুরা তোকে চায়। তাই আমি তোর কাছে অনুরোধ করব, এই সব বিষয় নিয়ে কখনো তুরাকে কোনো কথা বলবি না। তুরা অনেক ভালো মেয়ে। তুরাকে পেলে তুই সত্যি ভাগ্যবান হবি। আমি তোদের জন্য সবসময় দোয়া করব। আসি রে এখন। কথাটা বলেই রৌদ্র চলে যেতে উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তে শিহাব তার হাত ধরে আগের চেয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, দাঁড়া, তুই আমার সাথে খারাপ কাজ করেছিস, তার জন্য আমি তোকে সাজা দিয়েছি। তাই বলে আমি এতটাই পাষাণ নই যে তোকে আমি এই রক্তাক্ত হাতে যেতে দেব। সন্ধ্যা ঘনিয়ে আসছে। ধীরে ধীরে রাস্তাঘাট আর শহরের প্রতিটি কোণায় আলো জ্বলে উঠছে। চারপাশের এই কৃত্রিম আলো যেন ঘরের ভেতরের চাপা উত্তেজনার বিপরীতে এক শান্ত ও স্বাভাবিক জীবনযাত্রার ইঙ্গিত দিচ্ছে। হলরুমের সকলেই তখন চিন্তিত মুখে বসে আছে। সবার চোখে মুখে গভীর উদ্বেগের ছাপ, কারণ রৌদ্র এখনো ফেরেনি। সকলের এই চিন্তাভাবনার মাঝেই সদর দরজা দিয়ে হলরুমে প্রবেশ করল রৌদ্র। রৌদ্রকে দেখেই সকলে তাৎক্ষণিক দাঁড়িয়ে গেল। রৌদ্রের মুখে মারের স্পষ্ট ছাপ, এক দেখাতেই বোঝা যাচ্ছে কেউ তাকে আঘাত করেছে। আবার হাতে ব্যান্ডেজ দেখে সবাই অবাক ও স্তম্ভিত হয়ে গেল। রৌদ্রের মা রৌশনী খানের কলিজা যেন শুকিয়ে গেল। মুহূর্তে তিনি দৌড়ে এসে রৌদ্রের দুই গালে হাত দিয়ে অস্থির, উদ্বিগ্ন ও ব্যাকুল স্বরে বলল, তোর কি হয়েছে বাবা? তোর এই অবস্থা কে করেছে? আর হাতে ব্যান্ডেজ কিসের? হাত কাটলো কিভাবে? ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে নামলো তুরা। রৌদ্রের এমন অবস্থা দেখে তুরার বুকটা হঠাৎ ধড়ফড় করে উঠল। তুরা নিচে নামতেই রৌদ্র এক পলক তার দিকে তাকালো। তারপর আবার রৌশনী খানের উদ্দেশ্যে বলল, কিছু হয়নি মমু। এটা আমার পাপের সাজা। চিন্তা করো না, আমি ঠিক আছি। তারপর আবার বাড়ির সকল পুরুষের উদ্দেশ্যে বলল, তোমরা সবাই তুরার বিয়ের ব্যবস্থা করো। শিহাব তুরাকে বিয়ে করবে, আমি বলে এসেছি। তাই যা করার তাড়াতাড়ি করো। কথাটা বলেই রৌদ্র নিজের রুমের দিকে যেতে উদ্যত হলো। আবার হঠাৎ কি মনে করে যেন থমকে দাঁড়িয়ে গেল এবং সকলের উদ্দেশ্যে বলল, আর হ্যাঁ, আমি থাকবো না বিয়েতে। আমার মতো মানুষের এই বিয়েতে থাকার মুখ নেই। তাই সবাইকে আমি বলে রাখছি, আমি সুইজারল্যান্ডে ফিরে যাচ্ছি। আমি আজ রাতেই সব ব্যবস্থা করে রাখব। কথাটা বলেই রৌদ্র 1 মিনিটও দেরি না করে বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে গেল। আসলে রৌদ্র জানে সে এই বিয়েতে থাকতে পারবে না। তার ভেতরের দুর্বার ভালোবাসা তাকে বারবার বাধা দেবে। তুরাকে অন্য কারো হতে দেওয়া তার পক্ষে অসম্ভব। এই বিয়েতে থাকলে হয়তো তার পুরনো পাগলামি আবারও জেগে উঠবে। কারণ তুরাকে সে সত্যিই ভালোবাসে, সম্ভবত নিজের জীবনের চেয়েও বেশি। আর ঠিক এই কারণেই নিজের সেই তীব্র ভালোবাসা কোরবানি দিয়ে তুরার ভালোর জন্য সে এত বড় এবং কঠিন সিদ্ধান্তটি নিয়েছে। সুইজারল্যান্ডে ফিরে যাওয়াটা তার জন্য পালানো নয়, বরং ভালোবাসার এক চরম আত্মত্যাগ। রৌদ্রের প্রস্থানের পর হলরুমের সেই মুহূর্তটা যেন এক ভারী নীরবতার চাদরে মরে গেল। বাড়ির সকলে হতভম্ব হয়ে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল বা বসে থাকল। কারো মুখে কোনো কথা সরল না, যেন তারা সবাই একটি নাটকের শেষ দৃশ্যের আকস্মিকতায় স্তব্ধ। উপস্থিত সকলের মধ্যে আনোয়ার খানের অবস্থা ছিল সবচেয়ে করুণ। ছেলেকে তিনি বাইরে যতই করা আর রূঢ়ভাবে দেখান না কেন, ভিতর থেকে তিনি ছেলেকে প্রচণ্ড ভালোবাসেন। ছেলের রক্তাক্ত মুখ আর তার ওপর এই চিরতরে চলে যাওয়ার ঘোষণা সব মিলিয়ে আনোয়ার খানের চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, যা তার চাপা বেদনা প্রকাশ করছে। অন্যদিকে রৌদ্রের সুইজারল্যান্ড ফিরে যাওয়ার কথা শুনে তুরার বুকেও এক অজানা ব্যথা মুচড়ে উঠল।
যদিও রৌদ্রের প্রতি তার এক ধরনের ক্ষোভ বা দূরত্ব আছে, তবুও তার এই চূড়ান্ত বিদায়ের সিদ্ধান্তে তুরা কেন যেন গভীর খারাপ লাগা অনুভব করল। রৌদ্র চলে যাবে এই চিন্তাটা তার কাছে কেমন যেন অস্বাভাবিক মনে হলো। আর দাঁড়িয়ে থাকতে পারলেন না রৌশনী খান। ছেলের এই করুণ অবস্থা আর বিদায়ের খবরে তার মায়ের হৃদয়ে ভেঙে খান খান হয়ে গেল। তিনি শাড়ির আঁচল মুখে গুজে হাউমাউ করে কেঁদে উঠলেন। সেই কান্নার শব্দ হলরুমের থমথমে পরিবেশকে আরো ভারী করে তুলল। এরপর তিনি আর এক মুহূর্ত দেরি না করে সেই অসুভেজা চোখ নিয়েই প্রায় ছুটতে ছুটতেই সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। রাত 10টা, সকাল 10টা, রৌদ্রের হাতে গভীর ব্যথা, আর সেই সাথে তার শরীর জ্বরে পড়ছে। সে অতি কষ্টে সেই অসহ্য বেদনা নিয়ে বিছানায় একটু শুয়েছিল এবং মুহূর্তেই ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু সেই ঘুমের মধ্যেই জ্বর বেড়েছে। রৌদ্র অসহনীয় যন্ত্রণায় বিছানায় ছটফট করছে। অন্যদিকে তুরার চোখে একটু ঘুম নেই। কেন যেন চোখ বন্ধ করলেই কেবল রৌদ্রের মুখটাই বারবার ভেসে উঠছে। আর রৌদ্র চলে যাবে এই ভাবনায় তার বুকটা খালি কেঁপে উঠছে। হঠাৎ তুরা নিজের অজান্তেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, রুম থেকে বের হলো। টিপ টিপ পায়ে এগিয়ে এসে দাঁড়ালো রৌদ্রের রুমের দরজার সামনে। তুরা নিজেও জানে না ঠিক কি কারণে সে এখানে এসেছে। তুরা দরজায় হালকা ধাক্কা দিতেই সেটি খুলে গেল। দরজা খোলা দেখে তুরা অবাক হলো, তার মানে রৌদ্র দরজা খোলা রেখেই ঘুমিয়ে পড়েছে। তুরা টিপ টিপ করে রুমে প্রবেশ করল। ঘরে ঢুকেই দেখল রৌদ্র বিছানায় শুয়ে অস্বাভাবিকভাবে ছটফট করছে। রৌদ্রকে এমন করতে দেখে তুরা মুহূর্তেই তার কাছে ছুটে গেল এবং ভয়ে ভয়ে তার শরীরে স্পর্শ করল। স্পর্শ করতেই তুরা চমকে উঠল এবং ভয় হালকা দূরে ছিটকে গেল। রৌদ্রের শরীর যেন জ্বরে আগুনের মতো পুড়ছে, এত তীব্র তাপ, মনে হলো যেন শরীরে চাল দিলে তাতেই খুই ফুটে যাবে। তুরা আর এক মুহূর্ত দেরি করল না। সে দৌড়ে ওয়াশরুমে গেল এবং দ্রুত এক পাত্রে ঠান্ডা জল নিয়ে এলো। তুরা যেন পাগলের মতো হয়ে গেছে, কারণ রৌদ্রের শরীরে যে জ্বর, এভাবে থাকলে আরো বড় বিপদ হয়ে যেতে পারে। তুরা একটি তোয়ালে ভিজিয়ে তাড়াতাড়ি রৌদ্রের তপ্ত কপালে রাখল। একটু ঠান্ডা স্পর্শ অনুভব করতেই রৌদ্র জ্বরের ঘোরেই কেঁপে উঠল এবং মুহূর্তেই পাশে থাকা তুরার একটি হাত শক্ত করে ধরে ফেলল। রৌদ্রের এই আকস্মিক স্পর্শে তুরা নিজেও চমকে উঠল, তার সারা শরীর যেন ঝাঁকুনি দিয়ে উঠল। তুরা কাঁপা কাঁপা হাতেই রৌদ্রের কপালে জলপট্টি দিতে থাকল। হঠাৎ তার চোখ গেল রৌদ্রের কাটা হাতের দিকে। দেখল রৌদ্র কেমন যেন বারবার হাতটা নড়াচ্ছে, হয়তো প্রচণ্ড ব্যথা করছে। তুরা রৌদ্রের মাথায় জলপট্টি রাখা অবস্থাতেই আস্তে করে তার হাত ছাড়িয়ে নিল। এরপর সে রুম থেকে বেরিয়ে নিজের ঘরে এসে একটা ব্যথার ট্যাবলেট নিল। তারপর চুপি চুপি নিচে এসে রান্নাঘর থেকে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে এক প্লেট খাবারও নিল। তুরা নিজেও জানে না কেন সে এমন করছে, আর কেনই বা সে রৌদ্রকে সেবা করার জন্য এতটা ব্যস্ত হয়ে পড়েছে। তুরা সাবধানে এক প্লেট খাবার এবং ব্যথার ট্যাবলেট নিয়ে রৌদ্রের রুমে প্রবেশ করল। ঘরে এসে সে গভীর চিন্তায় পড়ে গেল। এত জ্বরের ঘোরে থাকা রৌদ্রকে এখন সে কিভাবে ডাকবে? আর ব্যথার ট্যাবলেট খাওয়াতে গেলে তো আগে তাকে ভাত খাওয়াতে হবে। রৌদ্র তো কিছু খায়নি, শুধু রৌদ্র কেন, আজকের দিনে এই বাড়ির কেউই দুশ্চিন্তায় ঠিকমতো ভাত মুখে তোলেনি। এই পরিস্থিতিতে রৌদ্রকে জাগানো বা খাওয়ানো, দুটোই যেন তার কাছে কঠিন পরীক্ষা মনে হলো। তুরা কি করবে এখন? বাড়ির কাউকে ডাক দেবে? কিন্তু এত ধকল যাওয়ার পর হয়তো সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। অনেক কিছু ভেবে তুরা একটি লম্বা শ্বাস নিল। সে খাবারের প্লেটটি পাশে রেখে রৌদ্রের পাশে এসে বসল, আলতো করে নম্র ও মৃদু স্বরে ডাক দিল। রৌদ্র ভাইয়া, শুনছেন? এই রৌদ্র ভাইয়া। প্রথম ডাকে রৌদ্র উঠল না। তুরা এবার সামান্য সাহস সঞ্চার করে রৌদ্রের শরীরটা হালকা ঝাঁকিয়ে আগের চেয়ে সামান্য উঁচু স্বরে ডাক দিল। রৌদ্র ভাইয়া, শুনছেন? রৌদ্রের এবার ঘুম ভাঙল, সে পিটপিট করে চোখ খুলল। তুরাকে নিজের পাশে আবিষ্কার করতে দেখে সে যেন চমকে উঠল। পরক্ষণেই সে শরীরের তীব্র যন্ত্রণা অনুভব করতে পারল। শরীর কেমন দুর্বল, আর মাথায় জলপট্টি। রৌদ্রের আর বুঝতে বাকি রইল না যে তুরাই তার মাথায় জলপট্টি দিয়েছে। তবে অবাক করার বিষয় হলো, তুরাকে এই গভীর রাতে নিজের ঘরে থাকতে দেখে। রৌদ্র বিস্মিত ও দুর্বল কণ্ঠে বলল, তুই এখন এই সময় আমার রুমে?
রৌদ্রের কথা শুনে তুরা কি বলবে বুঝতে পারল না। সে তো নিজেই জানে না কেন সে এখানে এসেছিল। তুরা এসব কিছু ভেবে একটি দীর্ঘশ্বাস নিল, তারপর পরিস্থিতি সামাল দিতে অস্বস্তি ও দ্রুততার সাথে মিথ্যা কথা বলল। আসলে আমার জল তেষ্টা পেয়েছিল, তাই নিচে যাচ্ছিলাম। এমন সময় আপনার রুম থেকে শব্দ পেলাম। এসে দেখি আপনি বিছানায় ছটফট করছেন। পরে দেখলাম আপনার জ্বর এসেছে, তাই মাথায় জলপট্টি দিয়েছি। রৌদ্র দুর্বলতা নিয়েই তুরার দিকে তাকালো, তিক্ত হতাশা মেশানো কণ্ঠে বলল, তাই আমার কষ্ট হলে তোর কি? থাকতে দে না এমন। আমি সম্পূর্ণ কথাটা ছিল আমি মরে গেলেই তো তোর ভালো হবে, কিন্তু রৌদ্র কথাটা শেষ করতে পারল না। কেন পারল না চলেন তার কারণটা জেনে নেই। মুহূর্তে তুরা রৌদ্রের কথা শেষ হতে দিল না। সে মুহূর্তেই ক্ষিপ্র গতিতে রৌদ্রের দিকে এগিয়ে এলো আর সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরল। তুরার বুক তখন তরতর করে কাঁপছে। বড় বড় শ্বাস নিতে নিতে সে রৌদ্রের চোখের দিকে তাকালো। রৌদ্র ও তুরার চোখের দিকে অপলক তাকিয়ে আছে। তুরা দম বন্ধ করা চাপা ক্রোধ ও উদ্বেগের মিশ্রণ স্বরে বলল, এসব উল্টাপাল্টা কথা বলবেন না। কথাটা বলেই তুরা থমকে গেল। সে এমন করলো কেন? রৌদ্রের মুখে মরার কথা শুনে তার এত খারাপ লাগলো কেন? এই দ্বিধায় তুরার সাথে সাথে রৌদ্রের মুখ থেকে হাত সরিয়ে নিল। রৌদ্র তখনও তুরার দিকে তীব্র চোখে তাকিয়ে আছে। তুরা একবার রৌদ্রের দিকে তাকালো, পরক্ষণেই অস্বস্তিতে চোখ নামিয়ে নিল। পরিস্থিতি হালকা করার জন্য সে দ্রুত অসহজ ও দ্রুত স্বরে বলল, যেন নিজের অনুভূতি থাকতে চাইছে, উই উই আর কি? এসব উল্টাপাল্টা কথা বলা ভালো না। আল্লাহ অসন্তুষ্ট হন, তাই আমি বলতে নিষেধ করলাম। রৌদ্র দুর্বলতা সত্ত্বেও তুরার চোখ থেকে দৃষ্টি সরালো না। সে তীক্ষ্ণ, জিজ্ঞাসু ভারী ও দুর্বল কণ্ঠে বলল, আল্লাহ বিরক্ত হবে নাকি তুই কষ্ট পেয়েছিস? কোনটা? তুরা যেন ধরা পড়ে গেল। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে সামান্য কৃত্রিম রাগ দেখিয়ে বলল, যেন অস্বীকার করতে চাইছে। আজব, আমি কেন কষ্ট পাব? আমার একটুও কষ্ট হয়নি। আচ্ছা, এসব বাদ দিন। আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। আর ব্যথার ট্যাবলেট নিয়ে এসেছি, সেটাও খেয়ে নিন। আমি যাচ্ছি। কথাটা বলেই তুরা উঠে যেতে উদ্যত হলো। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে গেল। তার সারা শরীরে যেন এক শীতল শিহরণ বয়ে গেল। বুকটা তার আগের চেয়েও জোরে তরতর করে কাঁপতে লাগল। কারণ চলবে নির্লজ্জ ভালোবাসা। পর্ব 15, সারপ্রাইজ পর্ব। লেখি প্রিয়সেনী। কথাটা বলেই তুরা উঠে যেতে উদ্যত হলো। কিন্তু সাথে সাথেই একটি মাত্র কথায় তুরা থমকে দাঁড়িয়ে গেল। তুই খাইয়ে দে। রৌদ্রের কথা শুনে তুরা অবাক হয়ে তার দিকে তাকালো। রৌদ্র কেমন এক কোমল অথচ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টি দেখে তুরা আবারও তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। তুরা কিছুটা বিরক্ত ও অস্বস্তি নিয়ে ভীত কণ্ঠে বলল, আমি পারবো না। আপনি খান তো। এমনিতেই আপনার রুমে আছি, বাড়ির কেউ জেগে উঠে দেখে ফেলে খারাপ মনে করবে। আমি গেলাম, আপনি খেয়ে নিন। কথাটা বলেই তুরা আবারও যেতে উদ্যত হলো। সাথে সাথেই রৌদ্র আবারও আহ্বান যন্ত্রণাকাতর কণ্ঠে বলল, খাইয়ে দে না, খুব খিদে পেয়েছে। আমার তো হাত কাটা, আমি নিজের হাতে খেতে পারবো না। রৌদ্রের কথা শুনে তুরা অস্তিত্ব সংকটে পড়ে গেল, কি করবে এখন? তুরাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে পুনরায় আবার রৌদ্র করুণ স্বরে আর্দ্র কাতর স্বরে বলল, খাইয়ে দে না, খুব খিদে পেয়েছে। রৌদ্রের এই করুণ স্বর শুনে তুরা হালকা কেঁপে উঠল। মুহূর্তে সে রৌদ্রের দিকে তাকালো। রৌদ্র এখনো সেই গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। তুরার আবার চোখ গেল রৌদ্রের হাতের দিকে। ডান হাতটাই ব্যান্ডেজ করা, সত্যি সত্যি সে নিজের হাতে খেতে পারবে না। তুরা এসব ভেবে আবারও বড় করে একটি লম্বা শ্বাস নিল। আর এক মুহূর্ত দেরি না করে সে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে এসে তারপর খাবারের প্লেট হাতে নিয়ে ভাত একটু মেখে রৌদ্রের মুখের সামনে ধরল। রৌদ্র যেন সেই অপেক্ষাতেই ছিল, সে সাথে সাথে হা করে মুখে নিয়ে নিল। রৌদ্র একদম ছোট বাচ্চাদের মতো খেতে থাকলো। তুরা বুঝতে পারল রৌদ্রের সত্যি সত্যি খুব খিদে পেয়েছে। রৌদ্র খাওয়ার ফাঁকে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, তুই খেয়েছিস? তুরা রৌদ্রের কথা শুনে না সূচক মাথা নাড়ল। রৌদ্র সাথে সাথে সামান্য আবদার মিশিয়ে বলল, তাহলে তুইও খা। তুরা নিশ্চুপ স্বরে বলল, না, আপনি খান। আমার খিদে পায়নি।
রৌদ্র হুমকির সুরে খেলার ছলে বলল, চুপ কর, তুই খা বলছি, না হলে তোর হাতে কামড় দেব। রৌদ্রের এমন কথা শুনে তুরা নিজের অজান্তেই হালকা হেসে উঠল। সেই হাসি তার মুখে অনেক দিন পর দেখা গেল। এরপর সে নিজেও খেতে লাগল। তুরা যখন রৌদ্রের মুখে ভাত তুলে দিল, ঠিক তখনই রৌদ্র আলতো করে তুরার হাতে কামড় দিল। তুরা সামান্য ব্যথায় ফুঁফিয়ে উঠল, অভিযোগের সুরে বলল, আউচ! এইটা কি করলেন ভাইয়া? রৌদ্র মিষ্টি হাসি দিয়ে দুষ্টুমির স্বরে বলল, আদর করেছি। তুরা অস্বস্তিতে মুখ ফিরিয়ে বলল, বাজে কথা। রৌদ্র তুরার কথায় তাল দিল। হুম, একদম। তুরা অজান্তেই রৌদ্রের সাথে আড্ডায় জমে গেল। রৌদ্র তুরাকে অনেক মজার মজার কথা বলে হাসাতে লাগলো আর দুজনে একসাথে খেতে থাকলো। দুজনেই কথা বলতে বলতে খাওয়া শেষ করলো। তুরা রৌদ্রকে হাতের ব্যথার ট্যাবলেট আর জ্বরের ট্যাবলেট দুটোই খাইয়ে দিল। তুরা যখন সব কাজ শেষ করে চলে আসতে উদ্যত হলো, হঠাৎ রৌদ্র শান্ত, কৌতূহলী কণ্ঠে বলল, তুরা, ছাদে যাবি? তুরা রৌদ্রের কথা শুনে অবাক হয়ে গেল। এত রাতে ছাদে, তাও রৌদ্রের সাথে? তুরা বিস্ময় ও সামান্য বিরক্তি নিয়ে বলল, আপনি পাগল? এত রাতে ছাদে কেন যাব? রৌদ্র মিনতির সুরে বলল, আয় না, যাই। একটু রাতের ঠান্ডাটা অনুভব করে আসি। তুরা দৃঢ় স্বরে, দ্রুত পরিস্থিতি থেকে বের হতে চেয়ে বলল, আপনার শরীর খারাপ, শুয়ে থাকুন। আমার ঘুম আসছে, ঘুমাতে গেলাম। গুড নাইট। আচমকা এই কথা বলে তুরা যেতে নিলে রৌদ্র সাথে সাথে তুরাকে পাজা কোলে তুলে ফেলল। রৌদ্র চোখে গভীর আবেগ নিয়ে চাপা অথচ দৃঢ় কণ্ঠে বলল, তোকে পাবো না জানি, তবে তোর সাথে একটু সময় কাটানো তো অপরাধ হবে না। একটু সময় কাটিয়ে কিছু অনুভূতি ভাগ করাই যায়। রৌদ্রের এমন কাজে তুরা যেন এক মুহূর্তে স্থির হয়ে গেল। বুকের ভিতর হার্টবিট দ্রুত ধড়ফড় করতে লাগলো। মুখ থেকে যেন কথা বলার ভাষাও হারিয়ে ফেলল। রৌদ্র তুরাকে কোলেই নিয়ে সিঁড়ি দিয়ে ছাদে চলে এলো। ছাদে হালকা ঠান্ডা বাতাসে দুজনের শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। রৌদ্র তুরাকে আলতো করে গ্রিলের সামনে দাঁড় করিয়ে দিল। দুজনেই নীরবতায় পাশাপাশি দাঁড়ালো। রৌদ্র শান্ত, আবেগপূর্ণ কণ্ঠে বলল, সরি তুরা, তোকে এইভাবে নিয়ে আসার জন্য। আসলে এই মনটা চাইলো তোর সাথে একটু সময় কাটাতে। বেহায়া মনটা কিছুতেই শান্ত হতে পারছিল না, তাই এইভাবে নিয়ে এসে পড়লাম। রৌদ্রের কথায় ছিল হাজারো বেদনা, তুরাকে না পাওয়ার কষ্ট, আর আসন্ন বিচ্ছেদের যন্ত্রণা। তুরা রৌদ্রের কথা শুনে কিছু বলল না, শুধু চুপ করে সেই গভীর অন্ধকারের মাঝেই রৌদ্রের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে ছিল কৌতূহল এবং এক অব্যক্ত সহানুভূতি। রৌদ্র আবারও গভীর দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে কণ্ঠস্বর করুণ করে বলতে শুরু করলো তার আগের কিছু ঘটনা। তুরা, জানিস, আমার জীবনটা এমন ছিল না। আমার জীবনটাও একজন সাধারণ ছেলের মতোই ছিল। ড্যাড যখন আমাকে পড়াশোনা করার জন্য বাইরের দেশে পাঠালেন, সেখানে গিয়ে আমার অনেকগুলো বন্ধু হয়। আর একটা মেয়ে বন্ধু হয়, এক কথায় সে আমার খুব কাছের বেস্ট ফ্রেন্ড হয়। সে ছিল বিদেশি, নাম ছিল ফাওয়া। সে আমার সুখে দুঃখে সবসময় পাশে থাকত। আমার মন খারাপ থাকলে কখনো নাচতো, কখনো আলতু ফালতু কথা বলতো, মানে আমাকে বিরক্ত করে হলেও মন ভালো করত। আমিও ধীরে ধীরে তার প্রতি বেস্ট ফ্রেন্ড হিসেবে আসক্ত হয়ে গিয়েছিলাম। দুজনেই মারামারি, ঝগড়াঝাটি করতাম, আবার দুজনেই কান ধরে সরি বলতাম। কেউ কাউকে ছাড়া থাকতে পারতাম না। রৌদ্র যেন সেই পুরনো দিনের স্মৃতিতে ডুব দিল। একদিন আমাদের বন্ধুরা সবাই মিলে পার্টি দেয়। আমি আর ফুয়া সেই পার্টিতে চাই। সেখানে অনেক ছেলে, অনেক মেয়ে ছিল। আমি আর ফুয়া অনেকক্ষণ ডান্স করি। তারপর আমি আমার বন্ধুদের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ি। আমি বন্ধুদের সাথে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার ফুয়ার কথা মাথায় ছিল না। পার্টি শেষে মানুষ যখন আস্তে আস্তে চলে যেতে শুরু করলো, তখন আমি দেখি ফুয়া কোথাও নেই। আমি পুরো পার্টির হলো খুঁজলাম, কিন্তু ফুয়া কোথাও নেই। আমার বন্ধুরাও খুঁজতে শুরু করলো, কিন্তু খুঁজে পেল না। আমি ফুয়ার নাম্বারে কল দিলাম, অনেকবার রিং হলো, কিন্তু রিসিভ হলো না। আমরা পুরো আশপাশ তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম। খোঁজার সময় হঠাৎ আমার ফোন বেজে উঠল। আমি দেখি ফুয়া কল দিয়েছে। আমি তাড়াতাড়ি রিসিভ করলাম। ফুয়া সাথে সাথে বলল, রৌদ্র, রেটে মিস।
Ich bin im Wald dahinten. Ein paar Jungs verfolgen mich mit schmutzigen Bemerkungen. Die Jungs werden mein erhaben. Rete mich. রৌদ্র, আমাকে বাঁচা। আমি পেছনের জঙ্গলের দিকে আছি। কিছু ছেলে নোংরা মন্তব্য করতে করতে আমাকে তাড়া করছে। ওরা আমার ইজ্জত কেড়ে নেবে। বাঁচা। সেই করুণ আর্তনাদ শেষ হতেই কলের লাইনটা কেটে গেল। আমি আবার কল দিলাম, এইবার ফোন বন্ধ পেলাম। আমার বুকের ভেতর যেন ঝড় বইতে শুরু করলো, মাথা একদম নষ্ট হয়ে যেতে লাগলো। আমি আমার সব বন্ধুদের বিষয়টা বললাম, আর আমরা তাড়াতাড়ি সেই জঙ্গলের দিকে দৌড় শুরু করলাম। তখন রাত 12টা, দুপুর 12টা। আমরা সবাই ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ফুয়াকে গলা ছেড়ে চিৎকার করে ডাকতে লাগলাম। কিন্তু কোনো সাড়া পেলাম না। পুরো জঙ্গল আমরা খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গিয়েছি, কিন্তু তাকে পেলাম না। আমার যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। হঠাৎ এমন সময় আমরা কারো আর্তনাদ চিৎকার শুনতে পেলাম। আমরা সেই চিৎকার অনুসরণ করে সেই অনুযায়ী দৌড় শুরু করলাম। আর যেতেই দেখলাম, সেখানে ভয়াবহ দৃশ্য। অনেকগুলো ছেলে ফুয়ার সাথে নোংরা কাজ করছে। বিশ্বাস করবি না, ফুয়া একদম নগ্ন অবস্থায় ছিল। 4-5 জন ছেলে তার হাত মুখ চেপে ধরেছে, আর একজন সেই ঘৃণ্য কাজটা করছে। আমি এই দৃশ্য দেখে চোখ ফিরিয়ে নিলাম। মুহূর্তে আমার রাগে সারা শরীর জ্বলে উঠল। আমি গলা ছেড়ে দিলাম এক ভয়ঙ্কর চিৎকার। আমার চিৎকারে ছেলেগুলো যে যেদিকে পারল, দৌড় শুরু করলো। আমার বন্ধুগুলো ছেলেগুলোকে ধরার জন্য পিছু ছুটল। আমিও রাগে দৌড়ানোর জন্য পিছু ছুটতে লাগবো, এমন সময় ফুয়া আমাকে ডাকল। রৌদ্র। আমি ফুয়ার কথায় তাড়াতাড়ি তার কাছে গেলাম। তার সারা শরীরে এক টুকরো পোশাকও ছিল না, আর শরীরে হিংস্র কামড়ের দাগ। যেন কোনো পশু তাকে ছিঁড়ে খেয়েছে। আমি ফুয়ার দিকে তাকাতে পারছিলাম না। আমার চোখ থেকে অসহায়ত্বের পানি গড়িয়ে আসলো। মানুষ কতটা নিষ্ঠুর হলে এমনভাবে একটা মানুষের সাথে খারাপ কাজ করতে পারে। আমি তাড়াতাড়ি নিজের শার্ট খুলে ফুয়াকে পরিয়ে দিলাম। ফুয়া শার্ট পরে হাঁপাতে হাঁপাতে আমাকে বলল। তার চোখ তখন ক্রমশ নিষ্প্রাণ হয়ে আসে। রৌদ্র, ich habe dich sehr geliebt. Ich konnte die Wahrheit nie sagen, weil ich eine Ausländerin war und du mich vielleicht nicht mögen wolltest. Ich hatte Angst, dass du unsere beste Freundschaft beenden wolltest. Aber heute kann ich es nicht ungesagt lassen, weil meine Zeit gekommen ist. Wenn ich es nicht sage, wird es mein größter Bedauern sein. রৌদ্র, ich liebe dich wirklich sehr. I love you so much, রৌদ্র। রৌদ্র, আমি তোকে অনেক ভালোবাসতাম। এই সত্যি কথাটা কখনো তোকে বলতে পারিনি। কারণ আমি বিদেশি, তুই হয়তো আমাকে পছন্দ করবি না, তাই কখনো বলার সাহস হয়ে ওঠেনি। তুই যদি আমার সাথে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক নষ্ট করে দিস, এই ভয়। কিন্তু আজ না বলে থাকতে পারলাম না, কারণ আমার যাওয়ার সময় এসে গেছে। যদি না বলে চাই, তাহলে আমার এইটাই আফসোস থেকে যাবে। রৌদ্র, আমি তোকে সত্যিই অনেক ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ, রৌদ্র। আমি ফুয়ার কথা শুনে যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার চোখ থেকে অসহায় অশ্রু গড়িয়ে পড়ছে। অতি কষ্টে আমি কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলাম। ফুয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার ঠিক আগে তার নিষ্প্রাণ চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল। রৌদ্র, উম্মার মিচ বিtte einmal. Ich möchte deine Palme verholen, bevor ich gehe. Bitte halt mich. রৌদ্র, আমাকে একটু জড়িয়ে ধরবি। যাওয়ার আগে আমি তোর উষ্ণতাটা একটু পেতে চাই, প্লিজ ধর। আমি ফুয়ার কথা শুনে মুহূর্তের মধ্যে তাকে জড়িয়ে ধরলাম। ফুয়াও তার শেষ শক্তিটুকু দিয়ে আমাকে ধরল। আমি ফুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নীরবে কাঁদছিলাম। আমার চোখ থেকে ঝরে পড়া জল ফুয়ার শার্ট ভিজিয়ে দিচ্ছিল। বেশ কিছুক্ষণ পর আমি বুঝলাম, ফুয়ার হাত কেমন যেন আলগা হয়ে এসেছে, তার শরীরের উষ্ণতা কমছে। আমি সাথে সাথে ফুয়াকে